গত কয়েক মাস থেকে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সেনাবাহিনী একটাই দাবি যে বাংলাদেশে নির্বাচনটা কবে হবে। এবং ইতিমধ্যে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বাংলাদেশ সরকারকে এই উপদেষ্টা সরকারকে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন করার একটা কিন্তু প্রস্তাব রেখেছেন। উল্টো থেকে বিএনপি তারাও কিন্তু ডিসেম্বর মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, কিন্তু দেখা গেলো সেই কোথাও যেন একটা কোথাও সমঝোতা হতে চলেছে। তখন কয়েকদিন আগেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রেস বিবৃতি করে বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছেন 2026-এর এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করতে চায়। এবং সেখানে কিন্তু একটা দ্বিমত তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু মির্জা ফখরুল আহমেদ তিনি স্পষ্ট বলছেন যে তারা ডিসেম্বর মধ্যেই নির্বাচন চান। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও তাই চান, বাংলাদেশের জনগণও কিন্তু সেটা চাইছে। কিন্তু এর মধ্যে সেই কৌশল নিতেই মোহাম্মদ ইউনূস চলে গেলেন সোজা লন্ডন গিয়ে বৈঠক করলেন কার সাথে? বিএনপির প্রধান খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে। যে তারেক রহমান লন্ডনে বসে বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং প্রশ্ন হচ্ছে এই বৈঠকে কেন গেলেন মোহাম্মদ ইউনূস বা তারেক রহমানই বা কেন ইউনূসের সঙ্গে বৈঠক করতে গেলেন? সবচেয়ে যেটা বড় প্রশ্ন তা হচ্ছে জনগণ যে দাবিটা তুলে আসছে বা এই মুহূর্তে বাংলাদেশ সেন্টিমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু তারপরে যে উপদেষ্টা সরকার বসেছে বাংলাদেশের জনগণ এটাই বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, অর্থাৎ শেখ হাসিনার আমলেই দেশ ভালো ছিল। এবং 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, তারপরে গোটা দেশে হিংসা ছড়িয়েছে, জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। ফলে স্বাভাবিকভাবেই দেশের মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে। আর মোহাম্মদ ইউনূস জানেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি যেটা করতে পেরেছেন তা হচ্ছে বাংলাদেশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্যাচু ছিল সেগুলো ভাঙতে পেরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে জাতির জনক মানত বাংলাদেশের মানুষ, সেখান থেকে তাকে সরিয়ে দিতে পেরেছেন। বাংলাদেশের পাঠ্য বইতে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা ছিল সেগুলো সরিয়ে দিতে পেরেছেন। এবং বাংলাদেশের টাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল সেগুলোও সরিয়ে দিতে পেরেছেন। এবং বাংলাদেশে যে সমস্ত বঙ্গবন্ধুর নামাঙ্কিত জিনিস ছিল সব কিছু মুছিয়ে দিতে পেরেছেন। এবং মুছার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে, ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগকে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ বাড়ছে যে যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার হয় তাহলে সেই সরকারই ক্ষমতায় বসুক। ইতিমধ্যে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রীতিমতো তারিখ বেঁধে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার। কিন্তু আমরা যে পেহেলগাঁও হামলার দিকে দেখি, পেহেলগাঁও হামলার পর ভারত যে অপারেশন সিন্দুর চালায় পাকিস্তানে, সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের সেনাবাহিনীকে রীতিমতো ভারতের 7 সিস্টার্সে আক্রমণ করার কিন্তু জন্য প্রস্তাব দিয়েছিলেন, যেখানে ওয়াকারুজ্জামান পিছিয়ে আসেন। আর পিছিয়ে আসার জন্যই সেনা এবং সরকারের সঙ্গে বিবাদ বেটেছে। এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে মোহাম্মদ কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন। তখন তিনি যে এপ্রিলের নির্বাচনের কথাটা বলেছেন 2026-এর, সেই এপ্রিল মাসে বাংলাদেশের জনগণ বলছেন যে এপ্রিল মাসে বাংলাদেশে ব্যাপক বন্যা হয় এবং সেই বন্যার সময় রাজনৈতিক কর্মসূচি করা সম্ভব নয়, নির্বাচনটাও করা সম্ভব নয়। অর্থাৎ বলা যেতে পারে এপ্রিল মাসের কথা বলে ইউনূস কিছুটা সময় নেওয়ার চেষ্টা করলেন। এবং আমরা দেখেছি এই ইউনূস সরকারের সঙ্গে যারা ছিলেন নাহিদ ইসলাম, মাহফুজ আলম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা যে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এনসিপি, তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে, অর্থাৎ সংগঠন ভিন্নতা তৈরি করতে পারেনি। সুতরাং এখানে দাঁড়িয়ে মোহাম্মদ যেটা বুঝতে পেরেছেন তা হচ্ছে আওয়ামী লীগকে যদি সেনাবাহিনীর নির্বাচনটা পরিচালনা করতে, তারা কিন্তু বারবার বলছে যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতা দখল করবে সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে রুখতে পারে যেটা তাহলে একমাত্র বিএনপি। আর ঠিক সেই কৌশলেই মোহাম্মদ ইউনূস চলে গেলেন লন্ডনে। এবং লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করা আরও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল তা হচ্ছে দুজনের মধ্যে একটা মধ্যস্থতা। তার কারণ এই তারেক রহমান যিনি কিন্তু শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিলেন এবং তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেই তারেক রহমান তিনি রয়েছেন লন্ডনে, অর্থাৎ তারপরে কিন্তু পলাতক। সেই তারেক রহমানের বিরুদ্ধে সেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও তুলে দিচ্ছেন এই ইউনূস সরকারে বসার পর। এবং আরেকটা যেটা তা হচ্ছে এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 600 কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ ছিল। ফলে স্বাভাবিকভাবেই দুজনে কিন্তু অভিযুক্ত। একদিকে তারেক রহমান যাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল এবং মোহাম্মদ ইউনূস যিনি 600 কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ। এবং আরও রয়েছে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর গোটা বাংলাদেশ জুড়ে যে হিংসা ছড়িয়েছে,
যেখানে বলা যেতে পারে হিন্দু মুসলিম সংখ্যালঘু হিন্দুদের বাড়ি লুটপাট, ভাঙচুর, মারধর, একের পর এক নেতাদের মেরে ঝুলিয়ে রাখা, কোথাও থানা লুটপাট, এই যে লুটপাটের ঘটনা ঘটেছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইউনিশ সরকারের প্রশাসনের নিরাপত্তার ছবি সামনে এসেছে। অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি বসে, যদি তদন্ত হয়, তাহলে হয়তো ইউনিসের জেল যাত্রা ছাড়া বিকল্প করে রাস্তা নেই। আর ঠিক সেইখানেই তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি ইউনিসের প্রস্তাব মেনে নেবেন? মেনে না নিলেও ইউনিশ সরকার, ইউনিশ মোহাম্মদ যে প্রস্তাবটা তাকে দিতে পারেন তা হচ্ছে যদি বাংলাদেশে নির্বাচন হয় বা সেনাবাহিনীর প্রস্তাবনায় যদি নির্বাচনটা হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ যদি ক্ষমতা ফেরে, তাহলে তারেক রহমানের আবার সেই জায়গা হবে সেই লন্ডনে। হয় তাকে লন্ডনে থাকতে হবে, নাহলে তাকে বাংলাদেশের জেলে বন্দি থাকতে হবে। আর ইউনিস সুতরাং এই সমস্ত প্রস্তাব নিয়ে তারেক রহমানের কাছে গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং দেখুন আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে তারেক রহমান সেই বৈঠকের পর ইউনিসকে স্পষ্ট বলেছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন চলে। অর্থাৎ ইউনিসের প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেছেন এই তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট তা নিয়ে কিন্তু খেলা করছেন মোহাম্মদ ইউনূস, তো খেলছেনই, খেলা করছেন তারেক রহমানও। কারণ তার উপর মানুষ কিন্তু বেশি ভরসা করেছিল যে বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু নির্বাচনের দাবি করা হচ্ছিল। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে বারবার বিবৃতি দিচ্ছেন এই ইউনিসের প্রধান লক্ষ্য বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার প্রধান কারণ কি? সংঘাত বাঁধলো কেন? সংঘাত একদিকে যেমন বাঁধলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীকে বারবার ঠেলে দিচ্ছিলেন। দ্বিতীয়ত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলাদেশে যে চট্টগ্রাম বন্দর রয়েছে সেই চট্টগ্রামে বিভিন্ন চীনার সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনূস। এবং আরেকটা যেটা তা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপে ইতিমধ্যে আমেরিকার সেনা চলে এসেছে এবং যে লালমনিরহাট যে বন্দর রয়েছে যে ভারতের সীমানা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে, সেই লালমনিরহাটও কিন্তু চীনের হাতে তুলে দেওয়ার একটা প্রস্তাব করেছেন এই মোহাম্মদ ইউনূস। এবং সেখানে ভারতবর্ষকে যথেষ্ট বেকায়দায় রাখা যাবে। অর্থাৎ যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে একটা জাতীয়তা বিবাদ রয়েছে, বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ভারতবর্ষের হিন্দু, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরির কিন্তু চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনূস। সে কারণেই বাংলাদেশের মানুষের কিছুদিন যাবৎ কিন্তু খেপিয়ে আসছেন যে ভারতের বিরুদ্ধে, এবং সেটাই কিন্তু করেছেন লালমনিরহাট বলা যেতে পারে। সেখানেই বাংলাদেশ সেনাপ্রধান বা সেনাবাহিনী তারা চাইছেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারি কোনো সিদ্ধান্ত নিক। বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে জনগণের দ্বারা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিক। মোহাম্মদ ইউনূস তিনি জনগণের দ্বারা নির্বাচিত সরকার নন, তিনি কিন্তু অবৈধ, এইভাবেই কিন্তু তার ওয়াকারুজ্জামান বলেছেন। কিন্তু ইউনূস তিনি ক্ষমতা টিকে থাকার জন্য একদিকে যেমন সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিয়েছেন, দ্বিতীয় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অংশ চীনের সংস্থা হাতে তুলে দিয়েছেন এবং লালমনিরহাট সেটাও কিন্তু তুলে দিচ্ছেন চায়নার কোম্পানির হাতে। আর সেই কারণেই সেনাবাহিনীর সাথে বিবাদ কিন্তু তৈরি হয়েছে। আর আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই লালমনিরহাট চীনের হাতে তুলে দেওয়ার জন্যই ভারত কিন্তু রীতিমতো স্থলপথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। সুতরাং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন ক্ষমতায় বসে থাকতে। তার কারণ যে অপরাধ তিনি করেছেন, পুরনো যে মামলা, যে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ এবং বিগত দিনে যে সমস্ত গণহত্যাগুলো হয়েছে এবং বলা যেতে পারে বিভিন্ন জনপ্রতিনিধি সমস্ত হত্যা করেছেন। এবং যদি আমরা বলি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর হয়েছিল, সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট ছিল মোহাম্মদ ইউনূস কোনো আইনের শাসন বাংলাদেশ চান না। তিনি চান বাংলাদেশে শরীয়ত শাসন প্রতিষ্ঠিত হোক। আর বাংলাদেশে ইতিমধ্যে তারপরে 270 জন বিভিন্ন জঙ্গি নেতা, আনসারুল্লাহ বাংলা, লস্কর-ই তৈবা সহ বিভিন্ন জঙ্গি সকল নেতাকে কিন্তু মুক্ত করে দিয়েছে এবং বাংলায় তারা মৌলবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এবং সেখান থেকেই বারবার কিন্তু কোথাও ভারত বিরুদ্ধে জিগির, কোথাও সেন্ট মার্টিন দখল করে নেওয়া হুমকি, কোথাও 4 দিনে কলকাতা দখল করে এই হুমকিগুলো সামনে আসে এবং সেই হুমকিগুলো করাচ্ছেন কে? এই মোহাম্মদ ইউনূস। আর এইখানেই দাঁড়িয়ে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ কিন্তু বুঝতে পারছেন যে ভারত যদি নির্ভরতা কমিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের বিপদ। ইতিমধ্যে যে স্থলপথে বাণিজ্য বন্ধ করেছে ভারত, যার ফলে বাংলাদেশের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বস্ত্রশিল্প রীতিমতো ধ্বংসের মুখে। বাংলাদেশের ব্যবসায়ীরা বারবার অনুরোধ করছেন মোহাম্মদ ইউনূসকে যে ভারত সরকারের সাথে কথা বলুন, একটা মধ্যস্থতা আসুন, কিন্তু তিনি মিথ্যাচারের উপর দিয়ে চলছেন। ইতিমধ্যে যে লন্ডনে গিয়ে মোহাম্মদ ইউনূস যে প্রেস বিবৃতি দিচ্ছেন সেখানেও তিনি বলছেন যে বাংলাদেশে কোনো হিংসার ঘটনা ঘটেনি, অর্থাৎ পুরোটাই উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে নাকি মিথ্যাচার করছে ভারতীয় মিডিয়া। সুতরাং এই যে মিথ্যাচার, মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে নোবেল পাওয়া একজন কি বলবো এইরকম একজন মানুষ, যিনি মিথ্যাচার অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের মানুষের খেপিয়ে দেওয়ার বারবার প্রয়াস করেছেন। ইতিমধ্যে লন্ডনে যে গেছেন, লন্ডনে তিনি কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন।
যারা বাংলাদেশের নাগরিক যারা লন্ডনে বসবাস করেন তারা মোহাম্মদ ইউনূসকে বারবার বিক্ষোভ দেখেছেন এবং সেখানে তাকে কিন্তু ইংল্যান্ডের সরকারও কিন্তু তাকে খুব একটা গুরুত্ব দেয়নি এবং তিনি বিমান থেকে নেমে গেছেন, কেউ তাকে সম্বর্ধনা দেয়নি, বরণ করেও নেয়নি। সুতরাং অতি সাধারণ মানুষের পর্যায়ে তাকে কিন্তু নামিয়ে নিয়েছে, অর্থাৎ তেমন কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন। আর ঠিক সেখানে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন ক্ষমতায় টিকে থাকতে। হয়তো তারেক রহমান তিনি কি ইউনূসের প্রস্তাব মেনে নেবেন, যে ইউনূস যে এপ্রিলের নির্বাচন সেটা তো মেনে নিয়েছেন, কিন্তু হয়তো এও প্রস্তাব দিতে পারেন যে যদি বিএনপি ক্ষমতা দখল করে বা আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয়, বিএনপির ক্ষমতা দখল সময়ের অপেক্ষা বলার অপেক্ষা রাখে না। আর বিএনপি যদি ক্ষমতা দখল করে তাহলে কি মোহাম্মদ ইউনূস তিনি কি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদ চাইছেন, চাইতে পারেন। হয়তো এইখানেই তারেক রহমানের একটা মধ্যস্থার চেষ্টা কিন্তু করছেন। আর যেখানে বিএনপির একের পর এক নেতা যারা বাংলাদেশের মাটিতে আন্দোলন করে যাচ্ছেন, রাত মাঠে ময়দানে লড়াই করে যাচ্ছেন, আর ঠিক সেখানে তারেক রহমান এই বৈঠক বলা যেতে পারে বাংলাদেশের মানুষের মনোবল অনেকটাই ভেঙে দিল। এবং আরেকটু এর সাথে যোগ করবো যে ইতিমধ্যে বাংলাদেশের যে বিক্ষোভটা শুরু হয়েছে, সরকারি কর্মচারী তারাও সরকারের উপর বিক্ষোভগ্রস্ত এবং বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ যাদের জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে, তারাও কিন্তু ক্ষোভে ফুসছে। বারবার তারা বলছে যে 5ই আগস্টের আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। আর ঠিক সেখানেই মোহাম্মদ ইউনূস সিঁদুরে মেঘ দিচ্ছে। আর যে এনসিপির কথা বলছিলাম যারা তৈরি করেছেন নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা, তাদের মধ্যে নিজেদের বিবাদ শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের নেতা কী হবে তাই নিয়ে বিবাদ বারবার, তারা কিন্তু গোষ্ঠীকন্দল বারবার সামনেছে, যেমন রক্তাক্ত হচ্ছে বাংলাদেশ। আর ঠিক সেখানে মোহাম্মদ ইউনূস বিকল্প রাস্তা খুঁজতে চলে গেলেন সেই লন্ডনে। অর্থাৎ যদি নির্বাচিত হন, এর আগে কখনোই বাংলাদেশে যে সরকার স্বাধীন হওয়ার পর কখনো আওয়ামী লীগ সরকার গঠন করেছে, কখনো বিএনপি, এই দুই দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কখনোই কিন্তু ক্ষমতা দখল করেনি। কিছুটা সময় সেনা শাসন বাংলাদেশে ছিল, আমরা জানি এরশাদ বাংলাদেশকে পরিচালনা করেছেন, কিন্তু বাংলাদেশ সেই বাংলাদেশকে এই মুহূর্তে নির্বাচন হলে, অর্থাৎ যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, সেটা জামাতও হতে পারে বা এনসিপি, তারা কোনো মতে যে ক্ষমতার ধারে কাছে পৌঁছাতে পারবে না, ইউনূস খুব ভালোভাবে বুঝেছেন। আর বুঝেই তিনি তার বিকল্প বন্ধুর সন্ধানে চলে গেলেন সোজা লন্ডনে। সেখানে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে বৈঠক, এবং এই বৈঠককে কিন্তু বাংলাদেশের মানুষ রীতিমতো হতাশ বলা যেতেই পারে। শুধুমাত্র যে আওয়ামী লীগ নয় বা বিএনপির নেতা নয়, সমস্ত স্তরের মানুষ রীতিমতো হতাশ যে তারা কিন্তু বিকল্পের একটা সন্ধান খুঁজছিল, যে যদি নির্বাচন হয়, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা কোনো কর্মসূচি করতে পারছে না, সুতরাং বিএনপির উপর ভরসা হয়েছিল। আর বিএনপির তারেক রহমান যদি মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকটা করেন, তাহলে বিপদে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষই পড়বে। আর সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশের রীতিমতো এই নিয়ে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ কিন্তু বলা যেতে পারে ইউনূসের উপর যেমন ক্ষোভ তৈরি হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধেও। এবং যদি আর একটু ব্যাখ্যা করা যায়, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে মোহাম্মদ শেখ হাসিনা 2009 থেকে ক্ষমতায় রয়েছেন, এবং একটা সরকার 2009 থেকে 24 সাল পর্যন্ত যখন ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি থাকা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। অ্যান্টি ইনকামবেন্সি ছিল, স্বজন পোষণের অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগও ছিল, কিন্তু তা সত্ত্বেও এইরকম কিন্তু হিংসা কখনো ছড়ায়নি, যেখানে সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট ভাঙচুর, কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, কাউকে মেরে ঝুলিয়ে রাখা, এই ঘটনা কিন্তু কখনোই ঘটেনি, যেটা কিন্তু এই ইউনূস সরকারের আমলে ঘটেছে। যার ফলে বাংলাদেশের জনগণ চাইছেন, বারবার যে দাবিটা করছেন যে আগেই ভালো ছিল, অর্থাৎ শেখ হাসিনা আমলেই ভালো ছিল। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে ইউনূসের সঙ্গে তারেক রহমানের এই বৈঠক বাংলাদেশের মানুষকে যথেষ্ট হতাশ করলো, বলার অপেক্ষা রাখে না।